আচ্ছা, তাহলে আমাদের প্রশ্নটা ছিল কি? প্রশ্নটা হচ্ছে আমাদের ঘর্ষণহীন পিস্টনযুক্ত সিলিন্ডারে 4 মোল হিলিয়াম গ্যাস আছে এবং সিস্টেমটিকে আমরা তাপ যখন দেব তখন এর তাপমাত্রাটা 300 থেকে 600 কেলভিনে উন্নীত হবে। তাহলে আদি তাপমাত্রা ছিল T1, শেষ তাপমাত্রা হচ্ছে T2। তাহলে তাপমাত্রার যে বৃদ্ধি সেটা হচ্ছে 300 কেলভিন। আর প্রশ্ন হচ্ছে আমাদের স্থির আয়তনে তাপ কত হবে সেটা বের করতে হবে, আর স্থির চাপে। তাহলে স্থির আয়তনের জন্য সূত্র হচ্ছে NCB/dt, আর স্থির চাপের জন্য সেটা হচ্ছে NCP/dt। এই দুইটা বের করতে হবে। তাহলে এখানে দেখো এন এর যে ভ্যালুটা, এন এর ভ্যালু কিন্তু দেওয়া আছে আমাদের 4 মোল যেহেতু হিলিয়াম, তাহলে এখানে এন এর ভ্যালু হচ্ছে 4। আর সিপির যে ভ্যালু সেটাও কিন্তু আমাদের দেওয়া আছে, সিপির ভ্যালু হচ্ছে এখানে 20.5। তাহলে আমরা সিপির ভ্যালুও জানি। আর ডিটি যেটা, ডিটি হচ্ছে তাপমাত্রা 300 থেকে 600 কেলভিনে নিয়ে গেছি। তাহলে 300 থেকে 600 কেলভিন বলতে ডিটির মান হচ্ছে এখানে আমাদের, ডিটি হচ্ছে 600 মাইনাস 300, তার মানে হচ্ছে 300 কেলভিন। এবং সিবির ভ্যালু আমরা জানি, সিবি হচ্ছে 10.5। তাহলে এখানে লিখি সিবি হচ্ছে 10.5। তাহলে দেখো তো দুইটা অঙ্ক এখন তোমরা করতে পারবা কিনা, ডিকিউপি আর হচ্ছে ডিকিউভি। হ্যাঁ, দুইটা অঙ্ক আমরা পারবো। এখন কথা হচ্ছে কি, গ নম্বর যে প্রশ্নটা ছিল, মানে 3 নম্বর যে প্রশ্নটা, 3 নম্বর প্রশ্নে বলছে যে গ্যাস কর্তৃক কি পরিমাণ কাজ সম্পাদিত হবে। তাহলে গ্যাস কি পরিমাণ কাজ এখানে করবে? তাহলে আমাদের যে সিলিন্ডারটা ছিল, এই যে এটা হচ্ছে সেই সিলিন্ডার, এটা পিস্টন। তাহলে দেখো এখানে আমরা যখন বাইরে থেকে যখন হিট দিছিলাম, বাইরে থেকে যখন আমরা হিট দিছি, তাহলে এই হিটটার দুইটা কাজ ছিল, একটা আয়তন স্থির রেখে, একটা হচ্ছে চাপ স্থির রেখে। তাহলে মনে করো আয়তন স্থির রেখে এই পরিমাণ হিটটা লাগে, আর যখন আমরা চাপ স্থির রেখে দিয়েছিলাম তখন আমাদের এই যে এতটুক জায়গার জন্য হিটটা লাগে। বিষয়টা বুঝো, যখন আমরা আয়তন স্থির রাখছি এতটুক জায়গার জন্য মোট যে হিটটা লাগছে সেটা। আর যখন আমরা চাপ স্থির রেখে দিয়েছিলাম তখন সিপির ভ্যালু হচ্ছে এইটা। তাহলে এখন কথা হচ্ছে সিপি থেকে যদি সিবিটা আমরা এখানে বিয়োগ করে দেই তাহলে আমরা কি পাবো, এই অংশটুকুর আমরা কাজ পেয়ে যাব। কথাটা কি বুঝতেছো? প্রশ্নে বলছে গ্যাস কর্তৃক কি পরিমাণ কাজ সম্পাদিত হয়। তাহলে যতটুকু জায়গায় আয়তন স্থির ছিল ওই জায়গায় তো কোনো কাজ হয় নাই, তাহলে কাজ হচ্ছে কতটুকু? কাজ হচ্ছে জাস্ট এই জায়গা থেকে এই পর্যন্ত যে পিস্টনটা উপরে উঠছে চাপ স্থির রেখে। তাহলে গ্যাস কাজ করছে কি, এখানে আমরা সিপির যে ভ্যালুটা বের করছিলাম, সিপির ভ্যালু থেকে যদি আমরা সিবির ভ্যালুটা বাদ দিয়ে দেই, সরি সিপি থেকে সিবি না, মানে ডিকিউ পি থেকে ডিকিউ ভিটা যদি আমরা বাদ দেই তাহলে যে তাপটা থাকবে ওই তাপটা দিয়ে কিন্তু সে কাজটা করছে। তাহলে 3 নম্বর প্রশ্নের অ্যান্সারটা হচ্ছে এরকম, ডিকিউ পি এই তাপ থেকে যদি আমরা ডিকিউ ভি এর যে তাপটা ব্যয় হয়েছে সেটা যদি মাইনাস করে দিই তাহলে যা থাকবে ওইটা দ্বারা গ্যাস আমাদের কাজ করছে। আশা করি বুঝছো। ওকে, তাহলে এটা গেল আমাদের গত ক্লাসে যে প্রবলেমটা ছিল সেটা। তো আজকে আমাদের, হ্যাঁ বলো। স্যার আমিও তো স্যার এই যে ডিকিউ মানে পি থেকে ডিকিউ ভি বিয়োগ দিছি স্যার, তাহলে আপনি তাই তখন বলছিলেন যে স্যার অঙ্কটা হয়নি। তুমি ডিকিউ পি থেকে বাদ দিয়েছিলা? জি স্যার। তাহলে তো হয়েছে ভাই, তাহলে তো ঠিক আছে। তাহলে তাহলে তো আমি লক্ষ্য করি নাই তাহলে ভাই। আচ্ছা তাহলে ঠিক আছে, ধন্যবাদ, তোমার যেহেতু হয়েছে। আর কার কার হয়েছিল ওইটা অঙ্কটা, আর কার কার হয়েছিল? কেউ তো করেই নেই মনে হয়, আমার সন্দেহ হচ্ছে। আচ্ছা বাদ দাও, আমরা তার পরের টপিক্সে যাই। পরের টপিক হচ্ছে আমরা রুদ্ধতাপীয় যে প্রক্রিয়া যেটা আছে, তো রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় আমরা বিভিন্ন রাশিমালার মধ্যে সম্পর্ক আছে সেই সম্পর্কগুলো দেখবো, খুব ইম্পর্টেন্ট এগুলা। এবং এই চ্যাপ্টার থেকে তো পরীক্ষা অবশ্যই অবশ্যই প্রশ্ন আসে, সেটা সিলেবাসে 10টা চ্যাপ্টার থাক আর 4টা থাক, এই চ্যাপ্টারে মিস যায় না। এবং এখান থেকে রুদ্ধতাপীয় প্রক্রিয়ার যে সম্পর্ক যেগুলো আছে এগুলো খুবই ইম্পর্টেন্ট, এবং টেস্ট পেপারে দেখবা এগুলো রিলেটেড ম্যাক্সিমাম প্রবলেম আসছে প্রশ্নে আমাদের। তো এখানে আমাদের সম্পর্কগুলো দেখতে হবে আর কি। তাহলে আমাদের টপিকসটা হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় বিভিন্ন যে তাপগতীয় রাশি আছে, তাপগতীয় রাশি বলতে আমরা বুঝাচ্ছি চাপ পি, আয়তন ভি, তাপমাত্রা টি, এগুলা। তো এদের মধ্যে সম্পর্ক আছে, যেমন আমরা সমষ্ণ প্রক্রিয়া দেখছিলাম পি এবং ভি এর মধ্যে একটা সম্পর্ক আছে সমষ্ণ প্রক্রিয়ায়। সমষ্ণ প্রক্রিয়ার সম্পর্কটা কি সেটা হচ্ছে আমরা জানি পি ভি ইকুয়াল হচ্ছে কে, মানে পি ভি ইকুয়াল কনস্ট্যান্ট বা ধ্রুবক। তো আজকে আমরা দেখব যদি সেগুলো রুদ্ধতাপীয় প্রক্রিয়া হয় তাহলে সেই ক্ষেত্রে সম্পর্কগুলো কেমন হয় সেগুলো। তাহলে প্রথমত
আমরা টপিকটা লিখি, সেটা হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় পিভিটি এগুলোর মধ্যে যে সম্পর্ক সেগুলো আমরা দেখব। এইটা হচ্ছে আমাদের টপিক। তাহলে এখন আমরা প্রথমত একটা সিলিন্ডার চিন্তা করি। এটা হচ্ছে সিলিন্ডার, পিস্টন আছে, ঘর্ষণহীন পিস্টনযুক্ত একটা সিলিন্ডার। এর মধ্যে আমরা মনে করো যে গ্যাস নিছি 1 মোল পরিমাণ গ্যাস, এবং এর আগে থেকেই যে চাপ সেটা হচ্ছে পি এবং আয়তন হচ্ছে সেটার ভি। এখন আমরা তাপগতিবিদ্যার প্রথম যে সূত্র, সেই সূত্র থেকে আমরা জানি যে ডিকিউ ইকুয়াল হচ্ছে ডিইউ প্লাস ডিডব্লিউ। এইটা আমরা সবাই জানি। তো যদি আমরা এখন রুদ্ধতাপীয় প্রক্রিয়াটা পড়ি, তো রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কি ঘটে? রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় তাপের কোনো পরিবর্তন হয় না। তার মানে ডিকিউর যে ভ্যালু সেটা হয়ে যায় কত? 0। তো যেহেতু এখন আমরা রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় তাপগতীয় যে রাশিগুলো আছে পিভিটি এর সম্পর্ক বের করব, তাহলে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় ডিকিউ ইকুয়াল 0 সেটা আমরা বসাতে পারি। তাহলে ডিকিউর ভ্যালু হয়ে গেল এখানে 0। তাহলে 0 ইকুয়াল কি থাকলো? ডিইউ প্লাস হচ্ছে ডিডব্লিউ। তাহলে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় ডিকিউ ইকুয়াল হচ্ছে 0। ওকে, তাহলে আমরা সমীকরণটাকে একটু এভাবে লিখি, ডিইউ প্লাস ডিডব্লিউ ইকুয়াল হচ্ছে 0। এখন আমরা এক্ষেত্রে বলতে পারি যে ডিডব্লিউ ইকুয়াল মাইনাস ডিইউ। এটা দ্বারা কি বোঝায় আসলে? ডিডব্লিউ ইকুয়াল মাইনাস ডিইউ, এটা দ্বারা বোঝাচ্ছে যে ঘোলা আসতেছে। আমার স্ক্রিনে আবার দেখতেছি আমি ক্লিয়ার, হয়তো বা নেটের কারণে এরকম হয়। আর এলাকার যে নেটের অবস্থা, পাঠিয়ে দিলে ভালো হয় তার ক্লাস শেষে। হ্যাঁ ছবি পাঠাই দিব তো। এখন দেখো তো কিরকম, কিছুটা হলো বোঝা যাচ্ছে কি? স্যার হালকা হালকা। এটার ফোকাসের কোনো সিস্টেম নাই, মানে একবারে ফোকাস দিয়ে রাখা। আচ্ছা, তো রুদ্ধতাপীয় প্রক্রিয়া আমরা জানি যে ডিডব্লিউ ইকুয়াল হচ্ছে মাইনাস ডিইউ, এটা আমরা জানি। তো আমাদের উদ্দেশ্য হচ্ছে কি? উদ্দেশ্য হচ্ছে আমাদের এখানে তাপগতীয় যে রাশি যেগুলো আছে পিভি এবং টি এর মধ্যে যে সম্পর্ক সেগুলো বের করা। তো সরি, আমি এখানে একটা যেটা ভুল লিখছি, আমরা কাজের রাশিমালা পরে শিখি, এখন কাজের রাশিমালা না। এখন আমরা চাচ্ছি যে পিভি টি এর মধ্যে যে সম্পর্ক আছে সেগুলো আমরা নির্ণয় করব। তাহলে আমরা একটা সূত্র শিখে আসছিলাম, ডিইউ যে রাশিমালাটা ছিল অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন, সেই সূত্রটা ছিল আমাদের এন সিভি ডিটি। তো যদি আমরা এখানে 1 মোল গ্যাস নিয়ে আলোচনা করি, আমরা এখানে যে ঘটনাটা নিয়ে আলোচনা করতেছি রুদ্ধতাপীয় প্রক্রিয়ায়, এখানে আমরা 1 মোল গ্যাস নিছি। তাহলে 1 মোল গ্যাস নিলে এন এর ভ্যালু হয়ে যাবে কত? 1। তাহলে ডিইউ ইকুয়াল আমরা যে জানি এন সিভি ডিটি, সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি শুধু সিভি ইন্টু হচ্ছে ডিটি। এখানে এন কোথায় গেল? কারণ এন এর ভ্যালু হচ্ছে 1, আমরা 1 মোল গ্যাস নিয়ে আলোচনা করতেছি। আচ্ছা, এরপরে আসি ডিডব্লিউ। তো ডিডব্লিউ মানে আমরা কি জানি? ডিডব্লিউ মানে আমরা জানি পিডিভি ইকুয়াল হচ্ছে 0। তাহলে সিভিডিটি প্লাস পিডিভি ইকুয়াল হচ্ছে 0, এটাকে আমরা 1 নং ইকুয়েশন দিয়ে রাখলাম। তো এখন আদর্শ গ্যাসের ক্ষেত্রে আমরা যদি 1 মোল গ্যাস নিয়ে আলোচনা করি, তাহলে সেক্ষেত্রে সমন্বিত যে সূত্রটা ছিল পিভি ইকুয়াল এনআরটি। তাহলে পিভি ইকুয়াল এনআরটি, এই ক্ষেত্রে আমরা 1 মোল গ্যাস নিলে আমাদের সূত্রটা আসবে পিভি ইকুয়াল আরটি। এটা হচ্ছে 1 মোল গ্যাসের জন্য আদর্শ গ্যাসের যে সমন্বিত যে সূত্রটা ছিল পিভি ইকুয়াল আরটি। তাহলে এখন আমরা একটা কাজ করব, উভয় পক্ষকে তাপমাত্রা সাপেক্ষে ডিফারেন্সিয়েট করে দেব। তাহলে তাপমাত্রা সাপেক্ষে যদি ডিফারেন্সিয়েট করি, তাহলে ডি ডিটি অফ পিভি ইকুয়াল ডি ডিটি অফ আরটি। তাহলে এখানে কি থাকে? পি একবার কনস্ট্যান্ট যাবে,
পি কে কনস্ট্যান্ট রেখে ভি কে ডিফারেন্সিয়েট প্লাস ভি কে কনস্ট্যান্ট রেখে পি কে ডিফারেন্সিয়েট করলাম। আর এখানে আমরা টি সাপেক্ষে আর টিকে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে আর তো হচ্ছে একটা কনস্ট্যান্ট, তাহলে আর বাইরে চলে আসবে, এবং টিকে যদি টি সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি তাহলে 1 পাবো, তাহলে আমরা লিখতে পারি এখানে শুধু আর। তাহলে এখন ডিটি দ্বারা যদি আমরা উভয় পক্ষকে গুণ করে দেই তাহলে ইকুয়েশনটা আস্তে আস্তে পি ডি ভি প্লাস ভি ডি পি ইকুয়াল হচ্ছে আর ডি টি। আমরা উভয় পক্ষকে ডিটি দ্বারা গুণ করে দিলাম। তো আমাদের উদ্দেশ্য হচ্ছে এই যে আমরা 1 নং ইকুয়েশন যেটা ছিল, 1 নং ইকুয়েশনে সিভি ডিটি যে ছিল, তাহলে সিভি ডিটি আর এখানে হচ্ছে পি ডি ভি। তো আমাদের প্রথম টার্গেটটা হচ্ছে পি এবং ভি এর মধ্যে সম্পর্কটা দাঁড় করানো, চাপ আর হচ্ছে আয়তন। তাহলে চাপ এবং আয়তনের মধ্যে যদি সম্পর্ক নিয়ে আসতে চাই তাহলে আমরা এখান থেকে এই তাপমাত্রা নামক যে রাশিটা ছিল ডিটি, এটাকে আমরা এখান থেকে সরাতে চাচ্ছি। তাহলে সরানোর জন্য আমরা এখানে এই যে পিভি ইকুয়াল আরটি এই ইকুয়েশনটার হেল্প নিতে চাচ্ছি। তাহলে পিভি ইকুয়াল আরটি থেকে আমরা কি করলাম, একটা রাশি পাইলাম, এখান থেকে আবার আমরা ডিটির মানটা বের করব। তাহলে ডিটির ভ্যালুটা কি আসবে, তাহলে ডিটি ইকুয়াল আসবে পি ডিভি প্লাস ভিডিপি, নিচে হচ্ছে আর। এটাকে আমরা 2 নং ইকুয়েশন দিলাম। তাহলে এখান থেকে আমরা কি করলাম, এখান থেকে আমরা ডিটির যে ভ্যালু যেটা ছিল ডিটির ভ্যালুটা বের করলাম। এই ডিটির ভ্যালু এবার আমরা নিয়ে যাব 1 নং ইকুয়েশন যেটা আছে সেইখানে বসাই দেব। তাহলে ইকুয়েশনটা আমাদের কেমন আসে সেটা আমরা দেখি। তাহলে ডিটির ভ্যালু এবার আমরা 1 নং ইকুয়েশনে বসাই। তাহলে 1 নং ইকুয়েশনে 1 নং ইকুয়েশন যেটা ছিল সেটা হচ্ছে আমাদের সিভিডিটি প্লাস পিডিভি ইকুয়াল হচ্ছে 0। এটা ছিল আমাদের 1 নং ইকুয়েশনটা, এবং আমরা এখানে ডিটির ভ্যালুটা বসাই দেব। তাহলে সিভি ডিটির ভ্যালুটা আমরা পাইছিলাম পিডিভি প্লাস ভিডিপি ডিভাইডেড বাই আর, আর এখানে যা আছে তাই বসাই দেই, পিডিভি ইকুয়াল হচ্ছে 0। তাহলে কি হইল, 1 নং ইকুয়েশনে আমাদের এই যে ডিটি যেটা ছিল এই ডিটির ভ্যালুটা আমরা এখানে বসাই দিলাম। তো এখন একটা কাজ করে দেই, সেটা হচ্ছে আমরা গুণ করে দেই, সিভির সঙ্গে উপরের রাশিটা আছে সেটা গুণ করি। তাহলে সিভি ইন্টু পিডিভি প্লাস সিভি ভিডিপি প্লাস, যদি লসাগু করে ফেলি তাহলে আর দ্বারা গুণ হয়ে যাবে এটা, তাহলে আর পি ডিভি, এবং লসাগু করার পরে পরে আমরা যদি আর গুণন করে দিই তাহলে আর এর সঙ্গে 0 গুণ দিলে হয়ে যাবে 0। তাহলে জিনিসটা আবার দেখো, সিবির সঙ্গে উপরের রাশিটা আমরা গুণ করে দিছি, মানে লসাগু করে গুণ করে দিছি আর কি। তাহলে লসাগু করার পরে আবার এখানে আর গুণন করলে 0 হয়ে যায়, আর আর এর সঙ্গে তো পি এখানে গুণ, আর পি ডিভি এটা। তো এখন এখানে যদি আমরা দেখি আমাদের উদ্দেশ্য হচ্ছে ভি এবং পি এর মধ্যে সম্পর্কটা দাঁড় করানো। তাহলে এখানে অতিরিক্ত একটা রাশি আছে সেটা হচ্ছে আর, এই আরটাকে আমরা এখান থেকে সরানোর চেষ্টা করি। তাহলে এখানে আছে সিভি পিডিভি প্লাস সিভি ভিডিপি, আর আর এর যে ভ্যালু আমরা জানি, আমরা যদি আয়তন এবং চাপের মাধ্যমে নিয়ে আসি তাহলে আমরা জানি যে সিপি থেকে সিভি যদি বিয়োগ করি তাহলে সেটা হয় কত, আর। তাহলে আমরা আর এর জন্য লিখতে পারি সিপি মাইনাস সিভি, আর এখানে থাকে পিডি ভি ইকুয়াল হচ্ছে 0 এটা। তাহলে সিভি পিডিভি প্লাস সিভি ভিডিপি প্লাস গুণ যদি করে দেই তাহলে সিপি পিডিভি মাইনাস সিভি পিডিভি ইকুয়াল হচ্ছে 0। এখন এই সিভি পিডিভি আর এই যে প্রথমে সিভি পিডিভি এই দুইটা কাটা যায়, তাহলে থাকলো কত এখানে সিভি ভিডিপি প্লাস সিপি পিডিভি ইকুয়াল হচ্ছে 0।
তো এখন আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে উভয় পক্ষকে সিভি দ্বারা ভাগ করে দেই। তো সিভি দ্বারা যদি আমরা ভাগ করে দেই তাহলে এখানে থাকবে আমাদের শুধু ভিডিপি, কারণ সিবি দ্বারা ভাগ করলে সিবি সিবি কাটা গেল। আর এখানে থাকবে সিপি বাই সিভি ইন্টু পিডিভি, আর জিরোকে সিবি দ্বারা ভাগ করলে হবে জিরো। তাহলে আমরা এখানে কি করলাম, সিপি দ্বারা ভাগ করলাম, সরি সিপি না, সিভি দ্বারা ভাগ করলাম। তাহলে ভিডিপি প্লাস, এবং আমরা এই রেশিওটার মান জানি, সিপি বাই সিভি ইকুয়াল হচ্ছে গামা, স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ, আর হচ্ছে স্থির আয়তনে মোলার যে আপেক্ষিক তাপ সেটার অনুপাত হচ্ছে একটা ধ্রুব, এবং সেই ধ্রুবটাকে আমরা বলি কি, গামা। তাহলে এটার জন্য আমরা লিখতে পারি গামা, আর এখানে তো আছে পি ডিভি ইকুয়াল হচ্ছে 0। তাহলে অনেকটা সিম্পলিফাই হয়ে গেছে। এখন আমরা উভয় পক্ষকে পিভি দ্বারা ভাগ করে দেব। তাহলে পিভি দ্বারা ভাগ করলে হবে এখানে ভিডিপি, নিচে হচ্ছে পিভি, প্লাস গামা পিডিভি, নিচে হচ্ছে পিভি, আর পিভি দ্বারা ভাগ করলে তো এখানে 0 হয়। তাহলে সাইড নোটটা হচ্ছে কি, পিভি দ্বারা আমরা ভাগ করে দিচ্ছি। আচ্ছা, তাহলে পিভি দ্বারা ভাগ করলে এখানে থাকে ডিপি বাই পি প্লাস গামা ইন্টু পিপি কাটা গেল, থাকলো ডিভি বাই ভি ইকুয়াল হচ্ছে 0। ওকে, এবার আমরা সমীকরণের উভয় পাশে ইন্টিগ্রেশন করব, কারণ আমাদের তো ডিপি দরকার নেই, আমাদের দরকার আছে শুধু পি এবং ভি, এই দুইটার মধ্যে সম্পর্ক। তাহলে এই যে ডিপিগুলোকে তুলতে চাই, তাহলে আমরা একটা কাজ করি, এগুলো ক্ষুদ্র ক্ষুদ্র পার্ট, এগুলোকে ইন্টিগ্রেশন করে দিই আমরা। ডিপি বাই পি প্লাস ইন্টিগ্রেশন গামা ইন্টু ডিভি বাই ভি ইকুয়াল ইন্টিগ্রেশন অফ 0। তাহলে এখন আমরা যদি দেখি এখানে ডিপি বাই পি, আমরা যেটা জানি ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স ইকুয়াল হচ্ছে লন এক্স, তাহলে এখানে হচ্ছে লন পি, তাহলে লন পি প্লাস গামা যেহেতু একটা কনস্ট্যান্ট, তাহলে ইন্টিগ্রেশনের বাইরে যদি তাকে নিয়ে আসি তাহলে এখানে গামা থাকে, আর ডিবি বাই ভি এটা হয়ে যাবে লন ভি ইকুয়াল 0কে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে সেটা হয়ে যায় একটা কনস্ট্যান্ট, আমরা ধরলাম সেটা কে। তাহলে এবার এখানে হচ্ছে লন পি প্লাস লোনের সামনে গামা আছে, তাহলে গামাটাকে যদি আমরা নিয়ে যাই তাহলে সেটা হয়ে যাবে কি, লোন ভি এর উপরে চলে যাবে গামা ইকুয়াল হচ্ছে কে। আশা করি এই পর্যন্ত বুঝতে পারছি। তাহলে লোন পি প্লাস লোন ভি টু দি পাওয়ার গামা ইকুয়াল হচ্ছে কে। এবার আমরা কি করব, এবার আমরা এই লোন এবং এই যেখানে লোন আছে, লোনটাকে যদি কমন নেই তাহলে এরা এখানে প্লাস আকারে আছে, তাহলে সেটা হয়ে যাবে কি, গুণ আকার। তাহলে উভয় পক্ষ থেকে যদি আমরা লোনটা নেই, সরি দুইটা থেকে লোনটা যদি কমন নেই, তাহলে বা লোন পিভি, দুইটা যোগ ছিল, লোন যেহেতু আছে তাহলে আমরা কি করলাম, গুণ আকারে লিখলাম গামা ইকুয়াল হচ্ছে কে, বাইরে যে কনস্ট্যান্ট যেটা ছিল। এখনো মনে হয় ঘোলা লাগতেছে। আচ্ছা, একটু ওয়েট করি। আচ্ছা, এখানে আমরা যেটা পাইছি সেটা হচ্ছে লোন ব্র্যাকেটের মধ্যে পি ভি টু দি পাওয়ার গামা ইকুয়াল হচ্ছে কে। তাহলে আমরা এবার একটা কাজ করি, উভয় পক্ষে আমরা ই নিয়ে নেই। তাহলে এখানে ই, তার উপর হচ্ছে লোন পি ভি গামা ইকুয়াল হচ্ছে ই টু দি পাওয়ার কে।
তাহলে লোন ছিল, লোনটাকে তুলে দিতে গেলে কি লাগে, উভয় পক্ষে ই নিতে হয়, আমরা ই নিলাম। তাহলে ই আর লোন যদি উঠে যায় তাহলে এখানে থাকে পি ভি গামা আর ই টু দি পাওয়ার কে, এটা হচ্ছে একটা কনস্ট্যান্ট, তাহলে নতুন একটা কনস্ট্যান্ট পাইলাম আমরা, এটার নাম দিলাম কে প্রাইম। তাহলে এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত যে সম্পর্কটা, পি এবং ভি এর মধ্যে রুদ্ধতাপীয় প্রক্রিয়া যে সম্পর্ক, সেটা হচ্ছে পি ভি গামা ইকুয়াল হচ্ছে কনস্ট্যান্ট। তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারি, পি ওয়ান ভি ওয়ান গামা ইকুয়াল হচ্ছে পি টু ভি টু পাওয়ার গামা পি থ্রি ভি থ্রি টু দি পাওয়ার গামা ইকুয়াল হচ্ছে ধ্রুব কনস্ট্যান্ট। আশা করি এটা আমরা বুঝছি। তাহলে এটা গেল রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় চাপ আর হচ্ছে আয়তন এদের মধ্যে যে সম্পর্ক। তাহলে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় চাপ এবং আয়তনের মধ্যে সম্পর্ক হচ্ছে পিভি গামা ইকুয়াল হচ্ছে কনস্ট্যান্ট বা কে। তাহলে এটা একেবারে মুখস্থ রাখতে হবে। এখন তাপগতীয় যে রাশিগুলো ছিল, তাপগতীয় রাশি শুধু পি আর ভি ছিল না, তাপগতীয় রাশি বলতে আমাদের পি ভি আর একটা হচ্ছে টি, এটাও কিন্তু ছিল। তো এখন আমাদের টার্গেট হচ্ছে টি এবং ভি এর মধ্যে সম্পর্কটা নিয়ে আসা, টি আর হচ্ছে ভি। এই রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় টি এবং ভি এর সম্পর্কটা কেমন হবে সেটা আমরা যদি দেখি, তাহলে পি ভি গামা ইকুয়াল কে, এটা আমরা বুঝলাম। এখন টার্গেট হচ্ছে টি ভি এদের মধ্যে যে সম্পর্কটা আছে সেটা বের করা। তো এই সম্পর্ক বের করার জন্য আমরা একটা ইকুয়েশন জানি, সেটা হচ্ছে পিভি ইকুয়াল আর টি। এক মোল গ্যাসের জন্য সমন্বিত যে সূত্র সেটা আমরা জানি, পিভি ইকুয়াল আর টি। তো আমাদের টার্গেট হচ্ছে টি এবং ভি এর মধ্যে সম্পর্কটা নিয়ে আসা। তাহলে আমরা এখান থেকে একটা কাজ করি, পি ইকুয়াল কত আসে সেটা আমরা দেখি। তাহলে পি ইকুয়াল আমরা লিখতে পারি আর টি বাই হচ্ছে ভি। এই আর টি বাই ভি এটা যদি আমরা এই প্রথম যে ইকুয়েশনটা পাইছিলাম, পি ভি গামা ইকুয়াল হচ্ছে কে প্রাইম বা কে, আমরা পরবর্তীতে কে প্রাইম না বলে কে বলবো, যেহেতু ধ্রুবক একটা কে। তাহলে এবার আমরা এটাকে 1 নং বলি। এই 1 নংয়ে আমরা চাচ্ছি পি এর ভ্যালুটা বসাই দিতে। 1 নংয়ে আমরা কি করব, পি এর যে ভ্যালুটা আছে সেটা আমরা বসাই দেব। তাহলে দেখি, তাহলে 1 নংয়ে আমরা জানি যে পি ভি গামা ইকুয়াল আমরা কে পাইছি। তাহলে এখন আমরা চাচ্ছি পি এর যে ভ্যালুটা এটা এখানে বসাই দিতে। তাহলে পি এর ভ্যালু আমরা জানি আর টি ডিভাইডেড বাই ভি ইন্টু এটা হচ্ছে ভি গামা ইকুয়াল হচ্ছে কে। তাহলে এক্ষেত্রে কি থাকবে, নিচে একটা ভি আছে আর উপরে হচ্ছে ভি টু দি পাওয়ার গামা। তাহলে দুইটা ভি এর মধ্যে যদি আমরা একটা ভি লিখি, তাহলে ভিত্তি হচ্ছে এখানে ভি আর নিচে ভি এর পাওয়ার হচ্ছে 1। তাহলে এইটাকে যদি উপরে নিয়ে যাই তাহলে কি হয়ে যাবে, গামা মাইনাস 1। তাহলে গামা মাইনাস 1 ইকুয়াল কে ডিভাইডেড বাই হচ্ছে এখানে আমাদের, আর এখানে টি তো আগে থেকেই আছে, টিটা রেখে দিলাম, ডিভাইডেড হচ্ছে আর। আবার ঘোলা হয়ে যাচ্ছে, হ্যাঁ। তো পি ভি গামা ইকুয়াল কে ছিল, আমরা পি এর ভ্যালুটা বসাই দিলাম আর টি বাই ভি। কোথা থেকে পাইছি, পি ভি ইকুয়াল আর টি সূত্র থেকে পাইছি, ইন্টু ভি গামা ইকুয়াল হচ্ছে কে। এ পাশে আমরা টি এবং ভি কে রেখে দিলাম এবং আরটাকে বেশি নিয়ে গেলাম। তাহলে এখানে থাকি টি ভি গামা মাইনাস 1 ইকুয়াল কে হচ্ছে একটা কনস্ট্যান্ট, আরও হচ্ছে একটা কনস্ট্যান্ট। তাহলে একটা কনস্ট্যান্টকে আর একটা কনস্ট্যান্ট দিয়ে যদি আমরা ভাগ দেই তাহলে আমরা দিন শেষে একটা কনস্ট্যান্টই পাবো। এটার নাম দিলাম আমরা ধরো কে প্রাইম বা কে ডাবল প্রাইম। তাহলে এই হলো সম্পর্ক আরেকটা, এটা হলো তাপমাত্রা আর হচ্ছে আয়তন। রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় তাপমাত্রা এবং আয়তনের মধ্যে সম্পর্ক হচ্ছে টিভি পাওয়ার হচ্ছে গামা মাইনাস 1 ইকুয়াল হচ্ছে কে। এই পাওয়ারটা কিন্তু শুধুমাত্র ভি এর উপরে আছে, টি এর উপরে না। তাহলে টি ভি টু দি পাওয়ার গামা মাইনাস 1 ইকুয়াল হচ্ছে কনস্ট্যান্ট। তাহলে তাপগতীয় প্রক্রিয়ায় রুদ্ধতাপীয় যে প্রক্রিয়াটা আছে সেই ক্ষেত্রে তাপমাত্রা এবং আয়তনের সম্পর্ক হচ্ছে এটা। তো এরপরে আমরা দেখব তাপগতীয় যে রাশিগুলো ছিল পি ভি টি, এবার আমরা দেখব চাপ আর হচ্ছে তাপমাত্রা এদের মধ্যে সম্পর্কটা কেমন দাঁড়ায় রুদ্ধতাপীয় প্রক্রিয়ায়। তাহলে আবার আমাদের ওই আগেরটাই লাগবে, সেটা হচ্ছে
আমরা জানি যে পি ভি গামা ইকুয়াল হচ্ছে কে, এটা আমরা জানি। তো এই সমীকরণ থেকেই পি ভি গামা ইকুয়াল কে, এই সমীকরণ থেকে আমরা চাচ্ছি এবার টি আর হচ্ছে পি এর মধ্যে যে সম্পর্ক, টি আর হচ্ছে পি এর মধ্যে যে সম্পর্ক সেটা আমরা বের করব। তাহলে এই সম্পর্কটা বের করতে গেলে আমাদের একটা সূত্র আমরা জানি, পিভি ইকুয়াল আর টি। তাহলে পিভি ইকুয়াল আর টি থেকে পিভি ইকুয়াল আর টি, এই সমীকরণ থেকে আমরা একটা কাজ করি, আমরা ভি এর মানটা বের করে ফেলি এখান থেকে। তাহলে এখান থেকে ভি ইকুয়াল আসবে আর টি বাই পি, এইটা হলো ভি এর ভ্যালু। তাহলে ভি ইকুয়াল হচ্ছে কি আর টি বাই পি। তাহলে ভি ইকুয়াল আর টি বাই পি, এটা আবার আমরা 1 নং এ বসাই দেব, মানে পি ভি গামা ইকুয়াল কে এই সমীকরণে বসাই দিয়ে দেখি কি আসে। তাহলে পি ইন্টু ভি, ভি এর ভ্যালু পাইছি আমরা আর টি ডিভাইডেড বাই পি, আর ভি এর উপরে এখানে গামা ছিল, তাহলে টোটালটার উপরে এখানে আমাদের গামা আসবে, ইকুয়াল হচ্ছে কে। তাহলে আমরা কি করলাম, আমরা টি এবং পি এর মধ্যে সম্পর্ক বের করার জন্য পি ভি গামা ইকুয়াল কে যে ইকুয়েশনটা ছিল, এই ইকুয়েশনের মধ্যে আমরা ভি এর ভ্যালুটা বসাই দিব। এবং ভি এর ভ্যালু কোথায় পাইছি আমরা, ভি এর ভ্যালু আমরা পি ভি ইকুয়াল আর টি ইকুয়েশন থেকে বের করছি। তাহলে এবার দেখি, তাহলে নিচে এই যে পি যে আছে, এই পি এর উপরে পাওয়ার হচ্ছে কত, গামা, আর এইখানে পি এর উপরে পাওয়ার হচ্ছে 1। তাহলে দুইটা পি কি থেকে আমরা যদি একটা পি লিখি, তাহলে আমরা লিখতে পারি পি এর উপরে পাওয়ার হচ্ছে 1 মাইনাস গামা ইন্টু টি এর উপরে গামা ইন্টু আর এর উপরে গামা ইকুয়াল হচ্ছে কে। তো এখন আমরা আর টু দি পাওয়ার গামাকে ওই পাশে নিয়ে যাই, তাহলে এই পাশে থাকে আমাদের টি এর উপরে গামা, পি এর উপরে 1 মাইনাস গামা ইকুয়াল কে ডিভাইডেড আর টু দি পাওয়ার গামা, এটা। তাহলে টি টু দি পাওয়ার গামা পি এর উপরে 1 মাইনাস গামা ইকুয়াল, এখানে কিন্তু একটা কনস্ট্যান্টই থাকে, কে প্রাইম লিখলাম কেন, কারণ কে হচ্ছে একটা কনস্ট্যান্ট, আর হচ্ছে একটা কনস্ট্যান্ট, তাহলে আর টু দি পাওয়ার গামা হচ্ছে আরেকটা কনস্ট্যান্ট। তাহলে একটা কনস্ট্যান্টকে আরেকটা কনস্ট্যান্ট দিয়ে যদি ভাগ দেই, তাহলে দিন শেষে একটা কনস্ট্যান্টই আসবে। ওকে, তাহলে কনস্ট্যান্টটা লিখছি আমরা কত, কে টু কে প্রাইম। তাহলে এবার আমরা এখানে একটা কাজ করি, সেটা হচ্ছে টি টু দি পাওয়ার গামা পি এর উপরে 1 মাইনাস গামা ইকুয়াল, এখানে হচ্ছে কে প্রাইম। যেমন আমরা উভয় পক্ষে ঘনমূল করি, বর্গমূল করি, ঘনমূল মানে 3তম মূল, বর্গমূল মানে 2তম মূল, তাহলে আমরা এখানে গামাতম মূল নিয়ে যদি কাজটা করি তাহলে কেমন আসে। তাহলে উভয় পক্ষে আমরা কি করলাম, গামাতম মূল নিলাম। তাহলে গামাতম যদি মূল নেই, তাহলে টি এর উপরে গামা, পি এর উপরে 1 মাইনাস গামা, তাহলে গামাতম মূল নিলে এটা পাওয়ার কত লেখা যায়, 1 বাই গামা। আর একটা ধ্রুবককে তুমি গামাতম মূল করো বা যেটাই করো না কেন, সেটা একটা ধ্রুবকেই আসবে, এটার নাম দিলাম আমি কে ডাবল প্রাইম। তো এবার টি এর উপরে গামা আছে, তার উপরে আবার পাওয়ার আছে 1 বাই গামা, তাহলে শুধু থাকে টি, কারণ গামা এবং 1 বাই। কারো কোনো প্রশ্ন আছে? কে ডাবল প্রাইমটা একবার দিলেন না? হ্যাঁ, কে ডাবল প্রাইমটা একবার দেওয়া হয়েছে। না, এটা আমরা নতুন একটা রাশি করতেছি তো, আমাদের পিভি গামা ইকুয়াল কে ছিল না, মানে তুমি যদি ডাবল প্রাইম দাও তাহলে এটা নতুন একটা নাম দাও। আমি বলি এটা একটা কনস্ট্যান্ট ছিল, এই কনস্ট্যান্টটাকে আমরা গামাতম মূল্যে একটা নতুন কনস্ট্যান্ট পাইছি, এই জন্য আমি ডাবল প্রাইম দিলাম। এটা তুমি কাজ করতে পারো, তুমি এটাকে 3টে প্রাইম দাও, সমস্যা নাই, নাও। আমি কে এর উপর 3টে প্রাইম দিলাম, মানে এটা একটা ধ্রুবক। ওকে, আচ্ছা আচ্ছা, তাহলে টি এর উপরে যে গামা, তার উপরে আবার পাওয়ার হচ্ছে 1 বাই গামা, তাহলে এই গামা এবং 1 বাই গামা কাটাকাটি গেলে কি থাকে, শুধু টি থাকে। এবং পি এর উপরে কি থাকবে, পি এর উপরে পাওয়ার হচ্ছে 1 মাইনাস গামা ডিভাইডেড গামা ইকুয়াল হচ্ছে কে, মনে করো 3টা প্রাইম, মানে ধ্রুবক। এটাকে আমরা দিন শেষে পরে শুধু কে দিয়ে লিখি বা শুধু ধ্রুবক লিখি, এটা কোনো বিষয় না। তাহলে আমরা তাপমাত্রা আর হচ্ছে চাপ,
এদের মধ্যে একটা সম্পর্ক পেয়ে গেলাম। তাপমাত্রা এবং চাপের মধ্যে সম্পর্ক হচ্ছে এটা। এটা কোন প্রক্রিয়া? এটা হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়া। তাহলে রুদ্ধতাপীয় প্রক্রিয়া আমরা লিখতে পারি টিপি 1 মাইনাস গামা বাই গামা ইকুয়াল হচ্ছে কে ডাবল প্রাইম। তাহলে আমরা যে তিনটা সূত্র যে প্রতিপাদন করলাম, এই তিনটা সূত্র যদি আমরা লিখি একসঙ্গে, তাহলে প্রথমটা হচ্ছে আমাদের প্রথম সূত্রটা হচ্ছে চাপ আর হচ্ছে আয়তন, এদের মধ্যে সম্পর্ক হচ্ছে পিভি গামা ইকুয়াল হচ্ছে কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট বলতে আমি একটা কে ধরে নিলাম। 2 নম্বর সেটা ছিল টিভি 1 মাইনাস গামা ইকুয়াল হচ্ছে একটা কনস্ট্যান্ট, এটা ধরলাম কে। 3 নম্বর যে সূত্র সেটা হচ্ছে টিপি, আমাদের 2 নম্বর সূত্রটা কি 1 মাইনাস গামা ছিল না গামা মাইনাস 1 ছিল? এটা ছিল আমাদের গামা মাইনাস 1 এটা। আর টিপি 1 মাইনাস গামা বাই গামা ইকুয়াল হচ্ছে কে। তাহলে এই যে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায়, আবার স্ক্রিন খোলা আসে, তাহলে 1 নম্বরটা হচ্ছে পিভি গামা ইকুয়াল কনস্ট্যান্ট, টিভি গামা মাইনাস 1 ইকুয়াল কনস্ট্যান্ট, টিপি পি এর উপরে হচ্ছে 1 মাইনাস গামা বাই গামা ইকুয়াল হচ্ছে কনস্ট্যান্ট। এই তিনটা সম্পর্ক হচ্ছে আমাদের রুদ্ধতাপীয় প্রক্রিয়া। এগুলো হচ্ছে রুদ্ধতাপীয় যে প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়ার ক্ষেত্রে পিভিটি এগুলোর মধ্যে যে রিলেশনটা সেটা। তাহলে তিনটা সম্পর্ক পুরো শেষ। এই তিনটা সম্পর্ক দিয়ে দেখবা তোমরা প্রচুর পরিমাণে ম্যাথ আছে, তো সেগুলো আমরা পরে যাব। এখন আমাদের আরেকটা জিনিস বাকি আছে, সেটা হচ্ছে আমরা সমষ্ণ প্রক্রিয়ায় কাজের রাশিমালাটা শিখছিলাম। সমষ্ণ প্রক্রিয়ায় কাজের যে রাশিমালা ছিল সেটা ছিল আমাদের ডাব্লু ইকুয়াল আর বাই গামা মাইনাস 1, P1 লোন V1 বাই V2 এরকম একটা কিছু ছিল। সরি, গামা ছিল না, ডাব্লু ইকুয়াল এন আর টি ছিল, মেবি এন আর টি, আর এখানে ছিল লন V2 বাই V1 এরকম একটা রাশি ছিল, যেটা আমাদের সমষ্ণ প্রক্রিয়ায়। তো আমি কিন্তু রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কাজের যে রাশিমালা সেটা কিন্তু আমি শেখাই নাই, এবং রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কাজের রাশিমালা দিয়ে অনেকগুলো ম্যাথ আছে, এবং সেটা শেখাই নাই কেন? কারণ সেটা যদি আমরা প্রতিপাদন করতে যাই তাহলে কিন্তু আমাদের এই সম্পর্কগুলো লাগবে। যখন আমরা সমষ্ণ প্রক্রিয়া পড়ছিলাম, সমষ্ণ প্রক্রিয়ায় কিন্তু আমরা পিভি ইকুয়াল কে ওইটা আমরা জানতাম বিধায় আমরা কিন্তু কাজের রাশিমালা পেয়ে গেছি। তো রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কাজের রাশিমালা বের করতে গেলে আমাদের এই সম্পর্কগুলোর মধ্যে এই সম্পর্কটা লাগে। তো যেহেতু আমরা এই সম্পর্কটা শিখে ফেলছি, তাহলে এখন আমরা কাজের রাশিমালাটা একটু দেখে নিই। তাহলে এখন আমরা দেখব রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কাজের যে রাশিমালা সেটা। তাহলে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কাজ। তো রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা যদি একটা ঘর্ষণহীন পিস্টনযুক্ত সিলিন্ডার নিই এবং সিলিন্ডারের মধ্যে মনে করো 1 মোল পরিমাণ গ্যাস নিছি, এবং তার আগের চাপ আয়তন এগুলো হচ্ছে পি এবং ভি, তাহলে সেক্ষেত্রে আমরা তাপগতিবিদ্যার যে প্রথম যে সূত্রটা আছে, তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা আমরা লিখতে পারি কি dq ইকুয়াল হচ্ছে du প্লাস dw। তো যেহেতু আমরা রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় আসতেছি, তার মানে এখানে তাপের কোনো আদান প্রদান হবে না, তার মানে তাপের পরিবর্তন হচ্ছে 0। তাহলে রুদ্ধতাপীয় প্রক্রিয়া তাপের পরিবর্তন যদি 0 হয়, তাহলে আমরা লিখতে পারি এটাকে du প্লাস dw ইকুয়াল হচ্ছে 0। কেন? কারণ রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় dq হচ্ছে 0। তো এবার আমরা এখান থেকে বলতে পারি dw ইকুয়াল হচ্ছে মাইনাস du, এবং এটার ফিজিক্যাল মিনিংটা কি সেটা আমরা কিন্তু প্রথম দিকের যে ক্লাসগুলো ছিল সেগুলোতে আমরা পড়ে আসছিলাম। এখানে মাইনাস মানে হচ্ছে অভ্যন্তরীণ শক্তি হ্রাস পাচ্ছে, তার মানে এখানে কাজটা হবে অভ্যন্তরীণ শক্তি হ্রাসের বিনিময়। তাহলে এখন আমরা চাচ্ছি যে কাজটা কত আসে সেটা। তাহলে কাজের জন্য আমরা জানি যে dw ইকুয়াল, আমরা জানি যে pdv, এটা আমরা জানি dw ইকুয়াল pdv। তাহলে টোটাল dw যদি আমরা বের করতে চাই, তাহলে আমরা ইন্টিগ্রেশন করে ফেলতে পারি pdv।
তাহলে আমাদের কাছে যে সিলিন্ডারটা ছিল সেই সিলিন্ডারের মধ্যে যে কাজ, সেই কাজটা যদি আমরা পেতে চাই তাহলে মনে করো সেটা একটা অবস্থায় ছিল, ধরো এই অবস্থায় এটা V1 থেকে কোথায় V2 তে গেছে, তাহলে এইটুকুর মধ্যে আমাদের কাজটা সেটা অবশ্যই রুদ্ধতাপীয় প্রক্রিয়া। তাহলে এক্ষেত্রে ইন্টিগ্রেশন হচ্ছে আমাদের V1 থেকে, স্যার হ্যাঁ বলো। স্যার এই যে মাইনাস ডিউ না, তাহলে পিডিবির আগে মাইনাস হবে না একটা? এটা তুমি শেষও বলতে পারো যে অভ্যন্তরীণ শক্তির রাশি বিনিময়, কিন্তু ডিডাব্লিউ মানে পিডিবি, এটা বুঝছো কিনা? এখানে কাজটা জি স্যার, বুঝছি। আমি যদি বলি যে এটা আমি পজিটিভ করব, ধরো প্লাস ডিউটাকে পজিটিভ বানাবো, তাহলে এটা কি হয়ে যাবে? নেগেটিভ। তাহলে তখন আমি বলবো কি অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পাইছে বাইরে থেকে কাজ করার ফলে। ওইটা হচ্ছে তোমার, মানে তুমি বাংলা কথায় লিখে দিলেও হবে, এটা হচ্ছে তোমার নিজের কাছে। ওকে স্যার। আচ্ছা, তো এখন কথা হচ্ছে আমাদের রাশিমালাটা কত আসে সেটা আমরা দেখব। তাহলে আমরা সূত্র জানি ডিডাব্লিউ মানে হচ্ছে পিডিবি, সেটা হতে পারে বাইরে থেকে কাজ করার বিনিময় অথবা হতে পারে সিলিন্ডার দ্বারা কাজ করার বিনিময়। তাহলে আমাদের ঘটনাটা হচ্ছে V1 থেকে V2 পর্যন্ত। তাহলে পিডিভি V1 থেকে V2, আমরা কিন্তু সমষ্ণ প্রক্রিয়াও কিন্তু সেমভাবে আগাইছিলাম, ইকুয়েশন কিন্তু একটাই, ইকুয়েশনটা হচ্ছে ডিডাব্লিউ ইকুয়াল পিডিভি। এখন এই পিডিভির জায়গায় আমরা হয় রুদ্ধতাপীয় কেসটা নিয়ে আসবো, না হয় সমষ্ণ। তো যেহেতু সমষ্ণ শিখে ফেলছি, সমষ্ণবাদ, এখন আমরা শিখবো রুদ্ধতাপীয়। তাহলে ডিডাব্লিউকে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে আমরা টোটাল কাজ পেয়ে যাব ডাব্লু। এবং এই ক্ষেত্রে আমরা চলকের কথা যদি চিন্তা করি তাহলে পি একটা চলক, এখানে ভি একটা চলক, তাহলে পি এবং ডিভি এক্ষেত্রে চলক হচ্ছে দুইটা। এবং আমরা জানি ইন্টিগ্রেশনে আমাদের চলক কমাতে হবে, যত বেশি পারি চলক কমালে আমাদের জন্য সহজ হয়ে যাবে ইন্টিগ্রেশনটা। তাহলে আমাদের লিমিটগুলো আছে V1 এবং V2-তে, তাহলে ভিতরের যে রাশিগুলো আছে সেগুলো ভিতে কনভার্ট করা উচিত। তাহলে আমরা পিটাকে সরাতে পারি, পিটাকে সরিয়ে আমরা এখানে ভি আনতে পারি। এখন কথা হচ্ছে পি এবং ভি এর এমন কোনো সম্পর্ক কি জানা আছে আমাদের রুদ্ধতাপীয় প্রক্রিয়ায়? হ্যাঁ, অবশ্যই জানা আছে। সেটা হচ্ছে পিভি গামা ইকুয়াল হচ্ছে কে। এই যে আমরা পিভি গামা ইকুয়াল কে থেকে যদি পি এর ভ্যালুটা প্রতিস্থাপন করে দেই তাহলে আমরা যে কাজের রাশিমালাটা পাবো সেটা হচ্ছে আমাদের রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কাজের রাশিমালা। আর যদি আমি বলতাম যে পিভি ইকুয়াল শুধু কে, মানে পিভি ইকুয়াল কে, তাহলে সেটা কিন্তু সমষ্ণ প্রক্রিয়া হয়ে যেত। আশা করি পার্থক্য দুইটা বুঝতে পারছো, যে সমষ্ণ প্রক্রিয়ায় কাজের রাশিমালা কিভাবে আনতে হবে আর রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কাজের রাশিমালা কিভাবে আনতে হবে। তাহলে কাজের রাশিমালা বের করার জন্য আমাদের এখানে চলক কমাতে হবে, চলক যদি কমাতে যাই তাহলে এখানে আমাদের V1 এবং V2-র মধ্যে কাজ করতে হবে, V1 এবং V2-র মধ্যে কাজ করতে গেলে পিটাকে সরাতে হবে, এবং পিটাকে সরাতে গেলে পি এবং ভি এর মধ্যে সম্পর্ক খুঁজতে হবে। সেই সম্পর্ক আছে আমাদের পিভি গামা ইকুয়াল কে এর মধ্যে। তাহলে আমরা এখান থেকে যদি পি এর ভ্যালুটা বের করতে চাই তাহলে পি ইকুয়াল হবে কে বাই ভি গামা। তাহলে আমরা আপার লিমিট V1 V2 আপার লিমিট আর লোয়ার লিমিট V1 এর মধ্যে যদি পি এর ভ্যালুটা আনি তাহলে সেটা হবে কে বাই ভি গামা ইন্টু হচ্ছে ডিভি। তাহলে আমরা এখানে কি করলাম, পিটাকে প্রতিস্থাপন করে দিলাম ভি এর মাধ্যমে। তাহলে এখন আমরা ইন্টিগ্রেশনটা করতে পারলে আমাদের চলে আসবে কাজের রাশিমালা। তাহলে আমরা দেখি, তাহলে কে যেহেতু একটা কনস্ট্যান্ট তাকে আমরা বাইরে নিয়ে আসলাম V1 থেকে V2, এবং V2 দি পাওয়ার গামা এটা নিচে অবস্থান করতেছে মানে হরে, তাহলে এটাকে লবে যদি নিয়ে যায় তাহলে মাইনাস হবে একটা উপরে, তাহলে V2 দি পাওয়ার মাইনাস গামা ইন্টু হচ্ছে ডিভি। আশা করি একটু বুঝতে পারছি। তাহলে এবার আমরা ইন্টিগ্রেশন করে ফেলি। ইন্টিগ্রেশন যদি আমরা করি তাহলে এখানে হচ্ছে আমরা জানি ইন্টিগ্রেশন করলে পাওয়ার যত থাকে তার সঙ্গে এক যোগ হয়, এবং এক যোগ হওয়ার পরে মোট যে পাওয়ারটা হয় সেটা দিয়ে ভাগ হয়ে যায়। তাহলে এখানে অলরেডি মাইনাস গামা আছে, তাহলে আরও যদি এক যোগ করে দেই তাহলে সেটা হয়ে যাবে মাইনাস গামা প্লাস 1। তাহলে নিচে হবে মাইনাস গামা প্লাস 1 আর ভি এর উপরে হবে মাইনাস গামা প্লাস 1। তাহলে আপার লিমিট এবং লোয়ার লিমিট যদি আমরা বসাই দেই, উপরে হচ্ছে V2 নিচে হচ্ছে V1। এবার চলকগুলো আমরা একটু বসাই। এখানে দেখো তো কারো কোনো প্রশ্ন আছে কিনা এই জায়গাটায় ইন্টিগ্রেশনে? আশা করি প্রশ্ন নাই। তাহলে কে কে থাকলো, আর নিচে এটা একটা কনস্ট্যান্ট, কনস্ট্যান্টটাকে আমি বাইরে নিয়ে গেলাম, তারা বলতে পারি ইন্টু 1/1 মাইনাস গামা, মানে মাইনাস গামা প্লাস 1কে আমি 1 মাইনাস গামা হিসেবে লিখলাম।
এবার ভিতরে যে চলক ভি, সেই ভিটা আপার লিমিট দ্বারা একবার চেঞ্জ হবে, লোয়ার লিমিট দ্বারা একবার চেঞ্জ হবে, মানে ভি এর জায়গায় একবার ভি টু বসবে, ভি এর জায়গায় একবার ভি ওয়ান বসবে। তাহলে আমরা বলতে পারি ভি টুর উপর পাওয়ার হচ্ছে মাইনাস গামা প্লাস ওয়ান, সূত্রের মাইনাস, আবার হচ্ছে ভি ওয়ানের উপরে মাইনাস গামা প্লাস ওয়ান ব্র্যাকেট ক্লোজ। আচ্ছা, এবার আমরা একটু সাজিয়ে লিখি। সাজিয়ে বলতে উপরে ওয়ান, নিচে হচ্ছে ওয়ান মাইনাস গামা, কেটাকে আমরা ভিতরে নিয়ে যাচ্ছি। তাহলে কে কে যদি ভিতরে নিয়ে যাই তাহলে এখানে থাকে কে ভি টু, ভি টুর উপরে লিখতে পারি আমরা ওয়ান মাইনাস গামা মাইনাস কে ভি ওয়ান, ওয়ান মাইনাস গামা। এই পর্যন্ত আমরা বুঝছি। তাহলে আমরা পরের লাইনে আসি। আমরা লাইনটা আবার লিখি। তাহলে ডব্লিউ ইকুয়াল ছিল ওয়ান বাই ওয়ান মাইনাস গামা, আর এখানে ছিল কে ভি টু ওয়ান মাইনাস গামা মাইনাস কে ভি ওয়ান, ওয়ান মাইনাস গামা। এই লাইনটা আমরা পাইছিলাম। তাহলে এখন এইখানে কে যেটা আছে, এই কে হচ্ছে কনস্ট্যান্ট। তো আমরা তো সূত্র একটা জানি যে পি ভি গামা ইকুয়াল হচ্ছে কে। তাহলে সূত্রটা কি জানি? পি ভি গামা ইকুয়াল হচ্ছে কে। এখন মনে হয় ঘোলা দেখা যাচ্ছে। আচ্ছা, পি ভি গামা ইকুয়াল হচ্ছে কে। তাহলে কে এর জায়গায় আমরা কি বলতে পারি পি ভি গামা, অথবা বলতে পারি যে কে ইকুয়াল হচ্ছে পি ওয়ান ভি ওয়ান গামা, অথবা বলতে পারি পি টু ভি টু দি পাওয়ার গামা ইকুয়াল হচ্ছে কে। তাহলে কে এর জায়গায় আমরা বলতে পারি পি টু ভি টু গামা, অথবা বলতে পারি পি ওয়ান ভি ওয়ান গামা, অথবা বলতে পারি পি থ্রি ভি থ্রি গামা। তাহলে এবার আমরা কে এর ভ্যালু এখানে বসাই দেব। তাহলে ওয়ান বাই ওয়ান মাইনাস গামা, তাহলে কে এর জায়গায় আমরা লিখতে পারি, যেহেতু এটা ভি টু নামে একটা রাশি আছে, তাহলে আমরা পি টু ভি টু দি পাওয়ার গামা লিখতে পারি কে এর জায়গায়। তাহলে আমরা কে এর জায়গায় লিখতে পারি কত? পি টু ভি টু দি পাওয়ার গামা, আর আগে থেকে এখানে ভি টু দি পাওয়ার ওয়ান মাইনাস গামা আছে, সেটা আমরা লিখলাম। সিমিলারলি কে এর জায়গায় এখানে আমরা পি ওয়ান ভি ওয়ান গামা বসাই দেব, পি ওয়ান ভি ওয়ান গামা। তাহলে এখানে আগে থেকে এই ভি ওয়ান আছে, ভি ওয়ান টু দি পাওয়ার ওয়ান মাইনাস গামা। আশা করি এটা বুঝতে কারো অসুবিধা হয় নাই। কে এর ভ্যালুটা আমরা এখানে বসাই দিলাম পি টু ভি টু দিয়ে, কে এর ভ্যালু এখানে পি ওয়ান ভি ওয়ান গামা দিয়ে। তাহলে ওয়ান বাই ওয়ান মাইনাস গামা, এখানে থাকে পি টু, দুইটা ভি টু গুণাকারে আছে, তাহলে আমরা একটা ভি টু যদি লিখি পাওয়ারগুলো যোগ করে দিলে থাকবে ওয়ান, তো ওয়ান লিখলেও হয় না লিখলেও হয়। এরপরে এখানেও সেমভাবে পি ওয়ান থাকবে এখানে ভি ওয়ান, কারণ পাওয়ারগুলো যোগ করলে এখানে থাকে শুধুমাত্র ওয়ান এটা। তাহলে ওয়ান বাই ওয়ান মাইনাস গামা ইন্টু পি টু ভি টু মাইনাস পি ওয়ান ভি ওয়ান। তাহলে এবার আমরা সমন্বিত যে সূত্রটা শিখছিলাম যে পিভি ইকুয়াল হচ্ছে আর টি, সেটা এখানে ইউজ করব কিভাবে। তো আমরা জানি পিভি ইকুয়াল হচ্ছে আর টি, তাহলে আমরা বলতে পারি পি ওয়ান ভি ওয়ান ইকুয়াল হচ্ছে আর টি ওয়ান, অথবা পি টু ভি টু ইকুয়াল হচ্ছে আর টি টু। একইভাবে পি থ্রি ভি থ্রি ইকুয়াল আর টি থ্রি, এগুলো আমরা ইউজ করতে পারি। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি পি টু এবং ভি টু, তাহলে এই জায়গায় আমরা বসাতে পারি কি আর টি টু, মাইনাস আছে মাইনাস বসালাম। পি ওয়ান ভি ওয়ান, এই জায়গায় আমরা কি বসাতে পারি আর টি ওয়ান। তাহলে সূত্রটা আরেকটু সিম্পলিফাই হয়ে গেল। তাহলে উভয় রাশি থেকে আর যদি আমরা কমন নেই, তাহলে উপরে হচ্ছে আর, আর নিচে হচ্ছে ওয়ান মাইনাস গামা ব্র্যাকেট ক্লোজ টি ওয়ান মাইনাস টি টু মাইনাস টি ওয়ান। এটা হচ্ছে আমাদের কাজের রাশিমালা। এটাকে আরেকটু সিম্পলিফাই করে নেই, সেটা হচ্ছে আর উপরে লিখলাম, আমরা এইখানে মাইনাস কমন নিলাম,
মাইনাস যদি কমন নেই তাহলে গামা মাইনাস ওয়ান, আর এই মাইনাসটার সঙ্গে যদি এখানে আমরা গুণ করে দেই তাহলে T1 মাইনাস T2 আমরা এটা লিখতে পারি। তাহলে এইটা হলো রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কাজের যে রাশিমালা, মোলার গ্যাস ধ্রুবক আর গামা মাইনাস ওয়ান, T1 হচ্ছে T2। তাহলে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় আমরা বাইরে থেকে কোনো তাপ দিব না, কাজটা হবে কিসের বিনিময়ে? অভ্যন্তরীণ শক্তি হ্রাসের বিনিময়ে। তো অভ্যন্তরীণ শক্তি যদি হ্রাস হয়ে যায় তাহলে তাপমাত্রা চেঞ্জ হয়ে যাবে, তাহলে তাপমাত্রা কিন্তু কনস্ট্যান্ট থাকে না। এই জন্য এক্ষেত্রে T1 এবং T2 দুইটা তাপমাত্রা। আর যদি আমরা বাইরে থেকে কাজ করি, মানে পিস্টনটাকে যদি বাইরে থেকে আমরা চাপ দেই, তাহলে এক্ষেত্রে কি হবে? অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পাবে। কিসের জন্য? বাইরে থেকে কাজ করার ফলে। সেক্ষেত্রেও তাপমাত্রা কি হবে? সেক্ষেত্রেও তাপমাত্রা চেঞ্জ হবে, কিন্তু তাপমাত্রাটা এবার বৃদ্ধি পাবে। যদি আমরা বাইরে থেকে কাজ করি তাহলে তাপমাত্রা বৃদ্ধি পাবে, আর সিলিন্ডারের পিস্টন যদি নিজে থেকে কাজ করে তাহলে সেক্ষেত্রে তাপমাত্রা হ্রাস হবে। তাহলে এইটা গেল রুদ্ধতাপীয় প্রক্রিয়ার কাজের যে রাশিমালা। তো আশা করি এই পর্যন্ত বুঝতে পারছি। তাহলে আজকে আমরা টোটাল মোট 4টা সূত্র শিখলাম আর কি। তো 4টা সূত্র দিয়ে আমাদের এখন কথা হচ্ছে তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রে আমরা যাইতে অনেক সময় লাগবে, কারণ আমাদের অনেকগুলো ম্যাথ আছে এখনো বাকি। যেহেতু আমরা সবগুলো ফর্মুলা শিখে ফেলছি, তো আগামী ক্লাস থেকে আমরা 2টা বা 3টা ক্লাস শুধু ম্যাথ করে যাব। প্রচুর পরিমাণ ম্যাথ করতে হবে এখান থেকে। তো এখানে আরেকটা টপিকস বাকি ছিল, সমষ্ণ রেখা আর হচ্ছে রুদ্ধতাপীয় রেখার ঢাল। তো এটা আজকে পড়াইলাম না, ক্লাসের টাইম মোটামুটি শেষের দিকে। তো তোমরা এই যে কয়টা টপিকস আছে এই কয়টা টপিকস দেখে এখান থেকে কিছু ম্যাথ আছে বইয়ে খুঁজবা। যে কয়টা ম্যাথ পারবা করবা, যেগুলো পারবা না ওগুলো তো আমি করাই দেবো, এবং আমি নিজেও কতগুলো ম্যাথ সিলেক্ট করে রাখবো তোমাদের জন্য। আগামী ক্লাসে সেই ম্যাথগুলো ধরে ধরে করাবো। তাহলে আজকে এই পর্যন্ত থাক, এবং আমি সই পাঠিয়ে দিচ্ছি তোমাদের গ্রুপে। তো আজকে এখানে আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো। তোমাদের কি কারো আসসালামু আলাইকুম। কোনো প্রশ্ন আছে নাকি এখানে আবার? না স্যার। ওকে, ঠিক আছে ভাই, থ্যাংক ইউ।